আজকে ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ এবং বিজ্ঞানের 18 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের রায় সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে বিকিরণ পদ্ধতিতে। 2 জলে নুন মেশালে জলের স্ফুটনাঙ্ক হবে 100 ডিগ্রি সেলসিয়াস অপেক্ষা বেশি। 3 নির্দিষ্ট গলনাঙ্কনে এমন একটি পদার্থ চর্বি। 4 একটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ চিনি। 5 পাট এক প্রকার তন্তু জাতীয় ফসল। 6 আছে ডটস পদ্ধতিতে চিকিৎসা করা হয় যক্ষা রোগে। 2-তে আছে আইতে বলেছে তাপের সুপরিবাহী একটি পদার্থের নাম লোহা। 2 তরল অবস্থায় কারা তড়িৎ পরিবহন করে আয়ন। 3 হচ্ছে যেসব পদার্থ রাসায়নিক বিক্রিয়ার বেগ বাড়ায় তাদের অনুঘটক বলে। 4 মুরগি পালনের জন্য মেঝেতে তৈরি সজ্জাকে লিটার বলা হয়। 5 ম্যালেরিয়া রোগের জীবাণু বহনকারী প্রাণীর নাম স্ত্রী অ্যানোফিলিস মশা। 3-এর আইতে আছে 10 গ্রাম জলের উষ্ণতা 25 থেকে 45 ডিগ্রি বাড়াতে কত তাপের প্রয়োজন হবে। তো লিখবে জলের ভর m সমান 10 গ্রাম, প্রাথমিক উষ্ণতা T1 হচ্ছে 25 ডিগ্রি, অন্তিম উষ্ণতা T2 হলো 45 ডিগ্রি, তাপমাত্রার পরিবর্তন T2 মাইনাস T1 হচ্ছে 45 মাইনাস 25 সমান 20 ডিগ্রি সেলসিয়াস। জলের আপেক্ষিক তাপ হচ্ছে 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। তাহলে তাপ লাগবে ms ইন্টু T2 মাইনাস T1, 10 ইন্টু 1 ইন্টু 20 সমান 200 ক্যালোরি। দুইতে দিয়েছে থার্মোফ্লাক্সে গরম তরল রাখলে তা অনেকক্ষণ গরম থাকে কেন, এটা তোমাদের বইয়ের 45 পাতায় থার্মোফ্লাক্সের কার্যনীতিটা লিখে দেবে। লিখবে থার্মোফ্লাক্সের ভেতরে কাঁচ হলো তাপের কুপরিবাহী, আর ফ্লাক্সের খোলা মুখে ছিপিটাও তাপের কুপরিবাহী। পাত্রটির কাঁচ দিয়ে তৈরি অংশটি চারপাশ কুপরিবাহী পদার্থ দিয়ে ঘেরা, ফলে পরিবহনের সাহায্যে তাপ সঞ্চালন ব্যাহত হয়। আবার দুই দেয়ালের মাঝখান প্রায় বায়ুশূন্য থাকায় পরিবহন ও পরিচালন পদ্ধতিতে পাত্রটির বাইরের তাপ ভেতরে আর ভেতরের তাপ বাইরে যেতে পারে না। বিকিরণ প্রক্রিয়ায় বাইরে থেকে তাপ ভেতরে প্রবেশ করার সময় প্রথম দেয়াল দ্বারা প্রতিফলিত হয়ে ফিরে যায়। ভেতর থেকে বাইরে যাবার সময় দুই দেয়ালে চকচকে পৃষ্ঠের জন্য পাত্রের ভেতরের থেকে তাপ প্রতিফলিত হয়ে পাত্রের মধ্যেই ফিরে যায়। তাপের বিকিরণ অনেক কম হয়। এখানে তাপের এই আচরণ আলোর প্রতিফলন ধর্মের মতো। এইভাবে তাপ সঞ্চালনের সমস্ত প্রক্রিয়ায় ব্যাহত হয়, ফলে অনেকক্ষণ ধরে ফ্লাক্সে গরম তরল রাখলে তা গরম থাকে। চারের আইতে বলেছে দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এমন একটি আয়নীয় যৌগের নাম সোডিয়াম ক্লোরাইড, তার সংকেত হচ্ছে NaCl, আর যৌগটি জলীয় দ্রবণে সোডিয়াম আয়ন এবং ক্লোরিন আয়ন দেয়। 2 দিয়েছে ফেরাস অক্সাইডের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া আয়রন এবং জল, বিক্রিয়াটিতে জারক এবং বিজারক পদার্থ চিহ্নিত করো। আর তাপগ্রাহী পরিবর্তন বলতে কি বোঝায়। তো এখানে ফেরাস অক্সাইড বিজারিত হয়ে আয়রন উৎপন্ন হয়েছে আর হাইড্রোজেন জারিত হয়ে জল উৎপন্ন হয়েছে, তাই বিজারক পদার্থ হচ্ছে হাইড্রোজেন আর জারক পদার্থ হলো ফেরাস অক্সাইড। আর তাপগ্রাহী পরিবর্তন তোমাদের বইয়ের 98 পৃষ্ঠাতে রয়েছে। লিখবে যেসব রাসায়নিক পরিবর্তনে বিক্রিয়া ঘটলে পরিবেশ থেকে তাপ শোষিত হয় তাদেরকে বলা হয় তাপগ্রাহী পরিবর্তন। আর এর উদাহরণ হিসাবে সব থেকে ছোট যেটা দিয়ে দেবে যে চুনাপাথর থেকে পোড়াচুন তৈরি একটি তাপগ্রাহী পরিবর্তন। চুনাপাথরকে 1000 ডিগ্রি সেলসিয়াস উত্তপ্ত করলে ক্যালসিয়াম অক্সাইড, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় এবং তাপ শোষিত হয়। 3 দিয়েছে তড়িৎ বিশ্লেষণে 3টি ব্যবহার লেখো, এটা তোমাদের বইয়ের 115 পাতায় রয়েছে। তড়িৎ বিশ্লেষণে 3টি গুরুত্বপূর্ণ ব্যবহার। 1 হলো ধাতু নিষ্কাশন, তড়িৎ বিশ্লেষণ করে কিছু কিছু ধাতুর যৌগ থেকে ধাতুকে আলাদা করা হয়। এই রকম 3টে ধাতু হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম এবং ক্যালসিয়াম। এদের ক্লোরাইড লবণগুলো গলিত অবস্থায় রেখে তড়িৎ বিশ্লেষণ করে ধাতুকে পাওয়া যায়। জলীয় দ্রবণ ব্যবহার করে এই পদ্ধতিতে সোডিয়াম, পটাশিয়াম বা ক্যালসিয়াম ধাতু তৈরি করা যায় না, তাই গলিত ক্লোরাইড লবণ নেওয়া হয়। খ হচ্ছে ধাতু পরিশোধন। তামা বা কপার আমাদের অতি প্রয়োজনীয় ধাতু। প্রায় সমস্ত বৈদ্যুতিক যন্ত্রে তামার তার লাগে। তামার যৌগ থেকে প্রথমে যে তামা নিষ্কাশিত হয় তা অশুদ্ধ। অশুদ্ধিগুলিকে দূর না করলে তড়িৎ পরিবাহিতা কম হবে, তাই অশুদ্ধ কপারকে তড়িৎ বিশ্লেষণের সাহায্যে শুদ্ধ করা হয়। তড়িৎ লেপন, আচ্ছা এতটা বলার দরকার নেই। তড়িৎ লেপন লিখবে যে পরিবেশের বাতাস ও জলের হাত থেকে ধাতুকে রক্ষা করার জন্য অপেক্ষাকৃত দীর্ঘস্থায়ী অন্য কোনো কম সক্রিয় ধাতুর একটা প্রলেপ দেওয়া হয়, এটা কি বলা হয় তড়িৎ লেপন। এর সাহায্যে ধাতুগুলোকে আরও দীর্ঘজীবী এবং আকর্ষণীয় করে তোলা হয়। 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন বলেছে বজ্র নিরোধক কি।
আর বজ্রপাতের সময় কি করা উচিত আর কি করা উচিত নয়। বজ্র নিরোধক কি, এটা আমি রায়মার্টিন থেকে দিচ্ছি। রায়মার্টিনে 323 পৃষ্ঠায় রয়েছে। বজ্র নিরোধক কি লিখবে, এটি হলো বজ্রপাতের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে বহুতল বাড়ি বা অট্টালিকাকে রক্ষা করার এক কার্যকর ব্যবস্থা। আর প্রখ্যাত আমেরিকান বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন এটা আবিষ্কার করেন। আর তার সাথে যেটা রয়েছে যে বজ্রপাতের সময় কি করা উচিত আর কি করা উচিত না, এটা তোমাদের বইতেই আছে, 167 পাতায় আছে। এই যে যদি তুমি বাড়ির বাইরে থাকো, খোলা গাড়ি, মোটর বাইক বা ট্র্যাক্টর মোটেই নিরাপদ নয়। খোলা মাঠে, উঁচু গাছের কাছে, কোনো খোলা উঁচু জায়গায় বা পার্কের ছাউনি নিচে একেবারে থাকবে না। বজ্রপাতের মধ্যে ছাতা নিয়ে বাইরে বেরোনো মোটে ঠিক নয়। যদি কোনো কারণে জঙ্গলের গাছপালার মধ্যে থাকতে বাধ্য হও, তাহলে অবশ্যই নিচু গাছের আশেপাশে থেকেও, মোটেই উঁচু গাছের ধারে কাছে নয়। নিরাপদ জায়গায় পৌঁছতে পারছো না, খোলা মাঠে থাকতে বাধ্য হলে এমন সময় মাথা নিচু করে বসে থাকতে হবে। আর বাড়ির মধ্যে থাকলে বাড়িতে যেসব বিদ্যুৎবাহী তার বা ধাতুর তৈরি পাইপ আছে সেগুলো থেকে দূরে থাকা। ল্যান্ডফোন মোটেই ব্যবহার করা যাবে না। মোবাইল ফোন নিরাপদ, কিন্তু অন্য প্রান্তে যে কথা বলছে সে হয়তো ল্যান্ডফোন ব্যবহার করছে, সেখানেও বজ্রপাত হচ্ছে, তাই ফোন না করাই ভালো। আর বিভিন্ন তড়িৎ যন্ত্র যেমন টেলিভিশন, রেফ্রিজারেটর, তড়িৎ সংযোগ খুলে রাখা, আলো জ্বালিয়ে রাখা যাবে। মগ দিয়ে বালতির জল ব্যবহার করতে পারো, কিন্তু পাইপের মাধ্যমে আসা জল খুলে কোনো কাজ করা যাবে না। 5-এ দিয়েছে পার্থক্য লেখো, খারিফ ফসল আর রবি ফসল, এদের সংজ্ঞাটাকেই পার্থক্যের আকারে লিখে দেবে। এটা তোমাদের বইয়ের 203 পাতাতে রয়েছে। তো খারিফ ফসল লিখবে যে সাধারণত বর্ষার শুরুতে জুন জুলাই মাসে হয়, আর রবি ফসল শীতের শুরুতে অক্টোবর নভেম্বর মাসে হয়। 2 নম্বর লিখবে বর্ষার শেষে মানে সেপ্টেম্বর অক্টোবরে ফসল তোলা হয়, আর রবি ফসল মার্চ এপ্রিল মাসে এই ফসল তোলা হয়। খারিফ ফসলের ফলন নির্ভর করে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর ওপর, আর রবি ফসল বর্ষার ওপরে নির্ভরশীল নয়। তো এই 3টে হচ্ছে পয়েন্ট। উদাহরণটাকে পয়েন্টের মধ্যে রাখবে না, তবু শেষে উদাহরণ হিসাবে খারিফ ফসলের উদাহরণ ধান, ভুট্টা, তুলো, চিনাবাদাম এগুলো দেবে। আর রবি ফসল হচ্ছে গম, বার্লি, ছোলা, মটর, সর্ষে এগুলো দিয়ে দেবে। ওর সাথে আছে মেজর কার্প আর মাইনর কার্প, এটা 223 পাতাতে রয়েছে। মেজর কার্প হচ্ছে আকারে বড়, মাইনর কার্প আকারে ছোট। মেজর কার্প তাড়াতাড়ি বাড়ে, সাধারণত বদ্ধ জলে ডিম পারে না। মাইনর কার্প তাড়াতাড়ি বাড়ে না, সাধারণত বদ্ধ জলে ডিম পারে। মেজর কার্প ব্যবসায়িক দিক থেকে গুরুত্বপূর্ণ, চাহিদাও বেশি। আর মাইনর কার্প ব্যবসায়িক দিক থেকে গুরুত্বপূর্ণ নয়। মেজর কার্পের উদাহরণ রুই কাতলা, মৃগেল কালবোস, আর মাইনর কার্প বাটা পুঁটি ইত্যাদি। 5-এ আছে স্তম্ভ মেলানো রয়েছে বাম দিক ডান দিক। একটা ভাইরাস ঘটিত রোগ হলো ইনফ্লুয়েঞ্জা, একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ যক্ষা, আর আদ্যপ্রাণী ঘটিত রোগ কালাজ্বর।